আপনার কাছে কি মনে হয় এই যে প্রথম আলোর প্রতিবেদন যে আনিস ও হারিসকে আগেই ক্ষমা করে দেওয়া হয়েছে কিন্তু আসলে কেউ সেটা জানতো না? প্রথম কথা হচ্ছে যে প্রথম আলোর প্রতিবেদন বলে নয়, আজকে আপনি দেখবেন যে আইএসপিআরও একটি বিবৃতি পাঠিয়েছে, যে সেখানে বলা হয়েছে যে সেনাপ্রধান তার ভাইদের সাথে যে দেখা করেছেন আল জাজিরায় বর্ণিত হিসাবে সেটি তিনি কোনো পলাতক আসামির সাথে দেখা করেননি, কারণ তাদের সাজা আগেই মওকুফ করা হয়েছিল। 2019 সালের 28শে মার্চ সে প্রজ্ঞাপন জারি হয়েছিল বলে বলা হয়েছে। কিন্তু আমার কথা হলো যে আমি কিছুদিন আইন সাংবাদিকতা করেছি, আইন কানুনের কিছু একটা খবর টবর রাখি, এবং এই খবর ছাপা হওয়ার পরে বা এই খবর সামনে আসার পরে আমি অন্তত 5জন জুরিস্টের সঙ্গে কথা বলেছি। তাদের মধ্যে কেউ কেউ বিচারকের দায়িত্ব পালন করছেন, তাদের মধ্যে থেকে কেউ একটি নিদর্শন আমাকে দিতে পারেননি যদি আইনের ক্ষেত্রে আপনি সারেন্ডার না করেন তারপরে আপনি কোনো আইনের সুবিধা পেতে পারেন এরকম কোনো কিছু। বরং উল্টোটা আছে, বাংলাদেশে যেটা সর্বোচ্চ আদালত সেই সুপ্রিম কোর্টের যে অ্যাপিলেট ডিভিশন, সেই অ্যাপিলেট ডিভিশনে কিন্তু স্পষ্ট রায় আছে যে আপনি যদি আদালতের শরণাপন্ন না হন, মানে আপনি যদি বিচারের কাছে নিজেকে আত্মসমর্পণ না করেন, তাহলে আপনি কোনো বিচারিক সুবিধা পাবেন না। মানে কোনো মওকুফ, কোনো কিছু সাজা মওকুফ, কোনো কেস বাতিল হয়ে যায় সেগুলি কোনো সুযোগ পাবেন না। আপনাদের হয়তো মনে থাকবে যে 2007 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসলো তখন যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল তাদের অনেকেই ছিলেন সে সময় পলাতক। তারা কিন্তু সে সময় হাইকোর্টে, অ্যাপিলেট ডিভিশনে, সুপ্রিম কোর্টে তাদের মতো করে বা কম্পিটেন্ট কোর্টে তাদের মতো করে তারা মামলা করতে চেয়েছিলেন যে সাজা মওকুফের জন্য বা কেসটি বাতিল করার জন্য। কিন্তু সেই সময় কিন্তু অ্যাপিলেট ডিভিশন সিদ্ধান্ত দিয়েছিল যে আপনি যদি বিচারকে মানেন তাহলে বিচারিক আদালতে বা যে আদালতে আপনার মামলাটি উঠেছে বা সর্বোচ্চ আদালতে, আপিলেট কোর্টে আপনাকে হাজির হয়ে আপনাকে সেটি বলে সেটি করতে হবে। যে 401-এর কথা বলা হচ্ছে, ফৌজদারি কার্যবিধির 401-এর কথা বলা হচ্ছে, সেই 401ও যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে কোনো ব্যক্তি অপরাধের জন্য দণ্ডিত হলে সরকার যে কোনো সময় বিনা শর্তে বা দণ্ডিত ব্যক্তি যে শর্ত মেনে নেয় সেই শর্ত তার দণ্ডের কার্যকারিতা স্থগিত বা সম্পূর্ণ দণ্ড বা দণ্ডের অংশবিশেষ মওকুফ করতে পারে। মানে সরকার এখানে এই প্রসিডিউরাল জিনিসটা দেখাইতেছে যে হ্যাঁ আমি তো ইচ্ছা করলে পারি, কিন্তু ইচ্ছা করলে পারা এবং আইন মেনে এটা করা সেটার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। এখন আপনি যখন আইন মেনে এটি করবেন না তখন আপনি বুঝাই যাবে যে তাকে কোনো বিশেষ ফেভার দেওয়া হচ্ছে। আপনি আইন মেনে করা মানে হচ্ছে তাকে আসলে আদালতের কাছে আত্মসমর্পণ করতে হবে, এটি বলতে হবে। এবং আরো একটি যেটি খুব কিউরিয়াস সেই ব্যাপারটি হচ্ছে যে দেখেন আল জাজিরার এই প্রতিবেদনটি বা ডকুমেন্টারিটি সেটি প্রচারিত হয়েছিল ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 16 তারিখ, মানে এই গত 15 দিনের মধ্যে সরকার কিন্তু এরকম কোনো কথা বলে নাই যে আপনারা যাকে ফিউজিটিভ বলছেন সে কিন্তু আসলে ফিউজিটিভ না বা তারা কিন্তু আসলে ফিউজিটিভ না, তাদেরকে আগেই সাজা মওকুফ করা হয়েছে। এটি বলা হলো কখন? এটি বলা হলো আজ থেকে 15 দিন আসার পরে। এখন এমন হতে পারতো যে সরকার এর মধ্যে কোনো প্রতিক্রিয়া দেয় না, কিন্তু আমরা দেখবো কিন্তু সরকারের সব মহলে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। একমাত্র শেখ হাসিনা ছাড়া বাকি সবাই কথা বলেছেন। পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, পুলিশ কথা বলেছে, আইএসপিআর কথা বলেছে, তাদের কেউ কিন্তু এই কথাটি বলে নাই। বরং আইএসপিআর প্রথম আলো যখনই রিপোর্টটি করে সেই একই দিনে একটি রিপোর্ট প্রকাশ করে বলল যে তাদের তো আগে আসলে হয়ে গেছে, সুতরাং সেনাপ্রধান যে তার কোনো পলাতক কারোর সাথে দেখা করেছেন সে কথা আসলে সত্য নয়। এই ব্যাপারটি, এই যে 15 দিন এটি না জানা না থাকা, সেটি অনেক রকম সন্দেহের উদ্রেক করে। এখন দেখা গেছে যে সরকারের যারা নীতি নির্ধারক মহল আছে, আপনি যদি আজকেও দেখেন আইনমন্ত্রীর কথা যদি দেখেন, আইনমন্ত্রী প্রথম আলোর হিসাব অনুযায়ী আইনমন্ত্রীও বলেছেন যে তিনি কিন্তু আসলে এটি পুরোপুরি জানতেন, ব্যাপারটি সেরকম না। আইনসুল হককে যে কথাটি আসলে প্রথম আলোর রিপোর্টে যেটিকে আসলে খুব বিশেষ গুরুত্ব দিয়ে বোল্ড করে বড় ফন্টে ছাপা হয়েছে, সেখানে তিনি বলছেন কারো সাজা মওকুফ করা হয়েছে কিনা জানি না, তা আমি জানি না, এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। আনিসুল হক যখন বলেন যে, বা প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী আনিসুল হক যখন বলেন যে এই বিষয়ে তার কোনো ধারণা নেই, তাহলে আমরা বলতে পারি যে মানে এটা কি হচ্ছে আসলে, কার ধারণা ছিল সেটা একটা বিষয়। দর্শক, এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন লিখুন এই ভিডিও নিচে মন্তব্যের করে, আমরা চেষ্টা করবো আপনাদের সেসব মন্তব্য পড়ে শোনাতে। আমার একটা প্রশ্ন আছে এখানে খালেদ ভাই। আরেকটি বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে এই প্রতিবেদনটি তৈরি, আল জাজিরা ডকুমেন্টারিটি তৈরির সঙ্গে ডেভিড বার্গম্যান জড়িত ছিলেন। ডেভিড বার্গম্যান সংযুক্তির ক্ষেত্রে ডেভিড বার্গম্যানের টুইট আজকে আমি দেখছিলাম, ডেভিড বার্গম্যান সেই টুইটের মধ্যে কিন্তু ডেভিড বার্গম্যান ওখানে বোধহয় মানে একজন বিশেষজ্ঞ হিসেবে মতামত দিয়েছেন আল জাজিরার ভাষ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার বিশ্লেষক। আচ্ছা, আমি যদি বলি যে সংযুক্ত বা জড়িত শব্দটি না বলে যদি বলি যে তিনি এইটার একটি অংশ ছিলেন, সেইখানে ডেভিড বার্গম্যান বলছিলেন যে এরকম একটি ধারণার কথা, কিন্তু এরকম একটি ধারণার ক্ষেত্রে কিন্তু নেত্র নিউজ সাসপেক্ট করেছিল, কিন্তু নেত্র নিউজের কাছে যথেষ্ট পরিমাণে প্রমাণ ছিল না। কিন্তু ঘটনা হইতেছে আল জাজিরার রিপোর্টটি যদি আমরা দেখি, আল জাজিরার রিপোর্টটিতে বলছেন যে সেনাপ্রধান 2 জন তার ফিউজিটিভ ভাইয়ের সঙ্গে দেখা করছেন, বিভিন্ন দেশে, মালয়েশিয়া দেখা করছেন, ইউরোপে আসছেন, কিন্তু
মুশকিলটা হইল যে এইটা আউটরাইট রিজেক্ট করে নাই না সেনা সদর দপ্তর, না আইএসপিআর, না সরকার, না কেউ, শুধু বলে যাচ্ছে যে আল জাজিরা রিপোর্টে উদ্দেশ্য প্রণোদিত হ্যান ত্যান এইসব। এইগুলির জিনিস নিয়ে আসলে খুবই প্রশ্ন তুলতে হবে, এবং তাকে যদি আসলে পলাতক অবস্থায় মাফ করা যায় তাহলে একটি বিশেষ প্রশ্ন, সরি আমি শেষ করে দিচ্ছি, একটি বিশেষ প্রশ্ন অবশ্যই রয়ে যাবে, এটি বাংলাদেশের জন্য খুবই একটি বাজে প্রেসিডেন্স হয়ে থাকছে, এবং আমি মনে করি যে এই প্রেসিডেন্সটি পরে সর্বক্ষেত্রে ব্যবহার করার একটি উদ্যোগ, যখনই নির্বাহী ক্ষমতায় যে থাকবে সে এটি ব্যবহার করতে পারবে। মানে আপনি কোন একটা অপরাধ করবেন, আপনি কোর্টের কাছে আত্মসমর্পণ না করেও পরে আপনি অন্যভাবে এটি থেকে আপনি আসলে মুক্তি পেতে পারবেন, এবং আপনি মুক্তি পাবেন সেটি আর কেউ জানবে না, কোর্টের ক্ষেত্রে এটা কোনো ভূমিকা থাকবে না। সুতরাং বাংলাদেশ একটি আপাদমস্তক বিচারিক জায়গা থেকে এসে একটি নির্বাহী রাষ্ট্র, বা যেটিকে আমরা একটু আদর করে পুলিশি রাষ্ট্র বলতে পারি, সেটিতে পরিণত হবে। এই হচ্ছে তো এই জায়গাটা তো দুটো বিষয় আর কি, মানে যেটা বলা হচ্ছে যে আজকে প্রথম আলোর রিপোর্টে আমরা যেটা দেখলাম যে এই হারিস আহমেদ এবং আনিস আহমেদ তাদেরকে 2 বছর আগেই ক্ষমা করে দেওয়া হয়েছিল, কিন্তু বাংলাদেশ পুলিশের যে ওয়েবসাইট সেটা আমরা একটু আগেও দেখেছি, সেখানে এখনো হারিস আহমেদ মোস্ট ওয়ান্টেড মানে অপরাধী হিসেবে এখনো রয়েছে তার নাম। একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে আপনি জানেন যে ডয়চে ভেলের টিম সেবাস্তিয়ানকে যে সাক্ষাৎকার দিয়েছেন গওহর রিজভী, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক উপদেষ্টা, তিনিও কিন্তু একবারও এই বিষয়টি বলতে পারেননি যে তাদেরকে আগে ক্ষমা করে দেওয়া হয়েছিল। তিনি বরং বলেছেন যে তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয়ে থাকে ওই সময় সেটা সরকারের এক ধরনের ব্যর্থতা। তো এই যে একটা পরিস্থিতি, এবং এখানে কি আপনার মনে হয় না যে আল জাজিরার প্রতিবেদনও যে বিষয়টা বলা হচ্ছে যে সেনা প্রধান আজিজ আহমেদ তিনি তার ক্ষমতা কাজে লাগিয়ে তার ভাইদেরকে নিরাপদে রাখছেন, বিষয়টি কি এখন ওইদিকে যাচ্ছে না? যে এরকম তিনি সেনাপ্রধান হওয়ার পর তার 2 ভাই মুক্তি পেলেন, এবং তিনি সেনাপ্রধান হওয়ার 1 মাস আগে তার আরেক ভাই মুক্তি পেয়েছেন, বিষয়টা কিরকম, মানে সাজা মওকুফ হয়েছে সবার ক্ষেত্রে? প্রথমে একটু গওহর রিজভীর দেয়া টিম সেবাস্টিয়ান ইন্টারভিউর কথা বলি। গওহর রিজভী যে জানতেন না তাতে আমি একটু অবাক হই নাই, কারণ আওয়ামী লীগের মন্ত্রিসভায় যে কয়জন উপদেষ্টা আছেন তারা যখনই যে অবস্থার মধ্যে তাদেরকে কোনো নীতিগত বিষয়ে প্রশ্ন করা হয়, যে 5 জন উপদেষ্টা আছেন মানে গওহর রিজভী, এসটি ইমাম, আরো যে 2-3 জন আছে, তারিক আহমেদ সিদ্দিকী, তৌফিক ইলাহি চৌধুরী, তাদেরকে আপনি যখনই কোনো নীতিগত বিষয়ে কোনো কিছু একটা প্রশ্ন করবেন তারা বলেন যে তারা ক্যাবিনেটে বসেন না এবং তারা বেশি কিছু জানেন না। তারা আসলে মন্ত্রীর পদমর্যাদা উপভোগ করেন কিন্তু কিছু জানেন না, যে তাতে আমি অবাক হই নাই, কারণ গওহর রিজভীদের কিছু না জানারই কথা। কিন্তু তারা আবার সরকারের প্রতিনিধি হিসেবে বক্তব্য দিচ্ছে, যখন 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 তাদের সুবিধা হবে, যখন তাদের দরকার হবে, তখন তারা সরকারের প্রতিনিধির বিষয়টি তারা ব্যবহার করে থাকেন। কিন্তু বেশিরভাগ সময় তারা জানি না কারটা খেলেন, কারণ জানি না কারটা খেলাটা তাদের পক্ষে সুবিধা। তারা বলেন যে না, আমরা তো আসলে ক্যাবিনেটে বসি না, আমরা সংসদ সদস্য না, আমরা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আমরা উপদেষ্টা মাত্র। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এর পরে আপনি যেটি বলছেন যে ধরেন সেনাপ্রধান, আমি অনেকের কাছে জানতে চাইছিলাম যে সেনাপ্রধান হওয়ার জন্য সেনাপ্রধান হলেন হচ্ছে 2018 সালের মার্চে, 2018 সালের জানুয়ারিতে জোসেফের সাজা মওকুফ হলো 1 মাস আগে। তো সেইটির কাকতালটার বিষয়টা কি, সরকার নিশ্চয়ই এটা ব্যাখ্যা দিবে। বাংলাদেশের সেনাপ্রধান হতে গেলে কি তার ভাই জেলে থাকা, জেলে না থাকা, এটিকে একটি বাধা? যদি এটি বাধা হয় তাহলে এটি অবশ্যই এই বাধাটি দূর করে তাকে সেনাপ্রধান করাটা কেন এত জরুরি ছিল। 2 নম্বর কথা হচ্ছে যে আপনি দেখেন তার যেদিন ভাইয়ের বিয়ে হয়েছে তার আগের দিন 29শে মার্চ 2019 সেনাপ্রধানের ছেলের বিয়ে হয়েছে সেনাকুঞ্জে। আল জাজিরা প্রশ্ন তুলেছিল যে সেই বিয়েতে, সেই একটি হাই প্রোফাইল বিয়েতে যেখানে প্রেসিডেন্টও ছিলেন, সেখানে তার ভাইরা উপস্থিত ছিলেন, সেইখানের মধ্যে দেখা গেল যে একদিন আগে তার সাজা মওকুফ করা হয়েছে, এবং সেটার একটা প্রজ্ঞাপনও ছিল, এটার একটা ইয়েও ছিল। কেন, মানে এই যে রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করা, মানে সেটা আইনি ভাবে ইয়ে না করে, সেটা অবশ্যই এটি নিয়ে আসলে প্রশ্ন তোলা যেতে পারে। আমি একটু